অ্যাকিউজডকে একজন সিভিক ভলেন্টিয়ার। কি এমন দরকার ছিল এই এভিডেন্সগুলো ট্যাম্পার করা? দ্য এভিডেন্স অফ ওয়ান সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার দ্যাট পুলিশ স্টেশন আর ট্রিটিং দ্য কেসেস ইন আ ভেরি ইনডিফারেন্ট ম্যানার। 4 দিন ওটা এখানেই রাখা ছিল। এখানে কোথায়? টালা থানা। এবং টালা থানা কেন আর আমি হাইলাইট করছি, টালা থানার ওসি এই কেসেতে অ্যারেস্ট হয়েছে। কিভাবে সম্ভব? মানে at that time suddenly the forensic doctors had turned to a super doctors. ভাঙচুর হয়ে যাওয়ার পরে সে বাড়ি থেকে বেরিয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। এরকম 42 জনকে অ্যারেস্ট করা হয়। ওনারা যখন এসেছিলেন ওনারা শুধু একটা কথাই বলেছিলেন যে কি হচ্ছে বুঝতে পারছি না, মেয়েটার কি বিচার পাবো। যেই সিন অফ ক্রাইম অ্যাজ পোর্ট্রেট বাই প্রিভিয়াসলি কলকাতা পুলিশ thereafter সিবিআই সম্পূর্ণ মিথ্যা। তুমি ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছো। ইমোশনালি অ্যাটাচ আমাদের হওয়া উচিত নয়, তবে মন থেকে কোথাও একটা জায়গায় বিচার দিতেই হবে। টি ফর টেলস এর আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমার সাথে রয়েছেন দি অ্যাডভোকেট অফ দ্য ডি ফ্যাক্টো কমপ্লেনেন্ট অফ দি আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস। সোজা কথায় বলতে গেলে রত্না দেবনাথ এবং শেখর দেবনাথের অ্যাডভোকেট অমর্ত্য দে। নমস্কার। এই কেসটা তো বহু চর্চিত। একদমই তাই। ক্যান ইউ টেল আস সামথিং দ্যাট উই ডোন্ট নো? অনেকেই অনেক কিছু জানে এবং অনেকেই অনেক কিছু বিশ্বাস করে যেটা এখনো অবধি ইনভেস্টিগেশন বা কোর্টের প্রসেসে উঠে আসেনি এবং আগামী দিনে উঠে আসতে চলেছে। তো ঘটনা তো সবাই জানে এবং যদি খাতা কলমে আমরা দেখি বা অ্যাজ পার দ্য জাজমেন্ট ডেলিভার্ড টিল ডেট, only সঞ্জয় রায় হ্যাজ বিন কনভিক্টেড বাই লার্নেড এডিজে 1 শিয়ালদা। এবং আমাদের লড়াইটা প্রথম থেকে ছিল, এখনো যেই পার্টটাতে রয়েছে সেটা হচ্ছে সঞ্জয় রায় ইজ নট দ্য only person who has committed this murder and rape. Moreover, there is several other persons with their several motives যেইটার জন্যে এই ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে। এবং শুধু ঘটানোর আগে এবং সেই সময় নয়, তারপরে তো যাতে তাদের নাম সামনে না আসে সেই জন্যে তারা যেই ঘটনাগুলি ঘটিয়ে চলেছে এতদিন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ট্যাম্পারিং অ্যান্ড হাশ আপ অফ দ্য এভিডেন্স। মানে যাতে তাদের অবধি ইনভেস্টিগেশন এজেন্সি পৌঁছতে না পারে, সেইটারই লড়াই আমাদের এখনো চলছে। এবং রিসেন্টলি বিভিন্ন ব্যক্তি সাসপেন্ড হয়েছে এবং আরো হতে চলেছে। তার কারণ অলরেডি যে চার্জশিটটা সাবমিট হয়েছে, চার্জশিটেতে অনলি সঞ্জয় রায়ের নাম ছিল। বাকি দুজনকে ইনিশিয়ালি অ্যারেস্ট করা ছিল সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল, যিনি তৎকালীন টালা থানার ওসি ছিলেন। এখনো যদিও তাদের এগেনস্টে চার্জশিট সাবমিট হয়নি। আর সিবিআই এর বক্তব্য যে এখনো ইনভেস্টিগেশন চলছে। তো সেই জায়গাটাতেই আমাদের লড়াই। এবং শিয়ালদা কোর্ট, তার সঙ্গে প্যারালালি অনারেবল হাইকোর্টেতেও এই কদিন আগেই মামলা ছিল এবং সেইখানেতে জজ সাহেব, আপনারা সেটা অলরেডি পাবলিশড হয়েছে, জজ সাহেব রায় দিয়েছেন যে ঘটনা মানে যেই সময়তে লাস্ট ওনাকে জীবিত দেখা গেছে অফিসিয়ালি, ওনার মায়ের সঙ্গে একটা কনভারসেশন হয়েছিল, তারপর থেকে ইনভেস্টিগেশনটা আবার খতিয়ে দেখতে, মানে টাইপ অফ রিইনভেস্টিগেশন আমরা বলতে পারি, তার জন্য একটা এসআইটি ফরমেশন হচ্ছে। তাদের তত্ত্বাবধানে সেই পার্টটা শুরু হবে। তুমি প্রথমেই বলছিলে যে হাসাপ ট্যাম্পারিং অফ এভিডেন্সেস হয়েছে। তো হোয়াট কাইন্ড অফ এভিডেন্স ট্যাম্পারিং হ্যাপেন্ড যেটা তোমরা সাসপেক্ট করছো বা যার প্রুফ তোমরা পেয়েছো? এই কেসটা মূলত ইলেকট্রনিক এভিডেন্স আর মেডিকেল এভিডেন্সের উপর রয়েছে। তো প্রথম যেই পার্টটা মাথায় আসে মেডিকেল এভিডেন্স বলতে, দ্যাট ইজ দ্য পোস্টমর্টম। কারেক্ট। যেটা নিয়ে আমরা কোশ্চেন তুলেছি এবং আমরা পরবর্তীকালে ডিফারেন্ট ডক্টরস এবং প্রফেশনালসদেরকে নিয়ে সেই ব্যাপারটা নিয়ে কিছু রিপোর্টস নিয়েছি এবং তাতে দেখা যাচ্ছে তাদের অনুযায়ী একটা পোস্টমর্টম চলাকালীন যে ইনজুরিগুলো থাকে, ইনজুরিগুলো এক একটা ইনজুরি ডিটেক্ট বা সেটা নোট ডাউন করতে ইট টেক্স 4 to 5 minutes অ্যাপ্রক্স। ওকে। এবং ভিকটিমের এই কেসেতে দেয়ার ওয়াজ টোটাল 26 ইনজুরিজ। তো আমি যদি একটা 4 to 5 minutes একটা অ্যাভারেজ নিয়ে 26 দিয়ে মাল্টিপ্লাই করি, যেই টাইমটা হয়
অলমোস্ট 2 আওয়ার্স, 130 মানে 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ। এইখানেতে পোস্টমর্টম স্টার্ট হওয়া থেকে পোস্টমর্টম এন্ডিং অবধি টোটাল টাইম স্প্যান হ্যাজ বিন 1 আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে সেইটা হয়ে গেল। সেখানেই আসছে কোশ্চেন, কিভাবে সম্ভব, মানে at that time suddenly the forensic doctors had turned to a super doctors, কোশ্চেন আসছে। এবং এই পোস্টমর্টমেতে ভাইটাল যেটা পার্ট, ওই ইনজুরি যা ছিল আমরা সবাই জানি থ্রু মিডিয়া, এক্সরে করাটা দরকার ছিল, সেটা করা হয়নি। একটা গ্রস মিস্টেক। কেন এই পোস্টমর্টমটার ওপরই বেস করে পরবর্তীকালে এফএসএল এ পাঠানো এবং এমআইএমবি রিপোর্ট এসছে। কেন আরো একটা জিনিস যেইখানটায় আমাদের কোশ্চেন আসছে, এবং আমরা যদি লার্নেড এডিজে1 শিয়ালদা যে জাজমেন্টটা দিয়েছে সেটা যদি খুব ভালো করে মাইনিউটলি পড়ি, সেইখানেতে উনি ডক্টরসদের, মানে আরজি করের ডক্টরসদের এই ভূমিকাকে ইললিগাল ড্রিম বলে একখানা আখ্যা দিয়েছেন। ইললিগাল ড্রিম এবং ইললিগাল অ্যাক্ট, এই দুটো টার্ম উনি বারবার ইউজ করে গেছেন। ড্রিম মানে স্বপ্ন, ইললিগাল ড্রিম। আচ্ছা, তো কেন এই ইললিগাল ড্রিম, কি ছিল তাদের এই ইললিগাল ড্রিম, কোশ্চেনটা আসছে। তার কারণ যেহেতু কেসটা পুরোপুরি অনেকটাই মেডিকেল এভিডেন্সের উপর দাঁড়িয়ে, এবং ঘটনাটা কোথায়, আরজি করে হচ্ছে, সেইখানে তত্ত্বাবধানে রয়েছে কিছু ডক্টরস, মানে দে আর দ্য বেস্ট পারসন টু নো হাউ দ্যাট ক্যান বি ওয়াশড অ্যাওয়ে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। সেইখানেতেই আমাদের কোশ্চেন রয়েছে। এই জন্য আমরা রিট ফাইল করেছি, যেটা পেন্ডিং অনারেবল হাইকোর্টে। প্যারালালি শিয়ালদা কোর্টেও আমরা কিছু অ্যাপ্লিকেশনস রেখেছি। যেই জায়গাটাতে হাসাপের পার্টটা যদি আমি বলি, এই হাসাপ অফ এভিডেন্সেই কিন্তু অ্যারেস্ট হয়েছে দিদেন ওসি অফ টালা পিএস। সেই সময়ে তাদের গতিবিধি, তাদের কাজকর্ম, সেইটাকেও লার্নেড কোর্ট ইললিগাল অ্যাক্ট হিসেবে টার্ম করেছে। ওনার কথা অনুযায়ী, ওনার জাজমেন্ট অনুযায়ী উনি বলছেন যে এই ধরনের ইনভেস্টিগেশন উনি আগে কখনো দেখেনি। যদি আমি কোর্ট আনকোর্টেও আর কি আসি, ওখানকার এক তৎকালীন সাব ইন্সপেক্টর যিনি তত্ত্বাবধানে ছিলেন, লার্নেড কোর্ট বলছে, দ্য এভিডেন্স অফ ওয়ান সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার দ্যাট পুলিশ স্টেশন আর ট্রিটিং দ্য কেসেস ইন আ ভেরি ইনডিফারেন্ট ম্যানার। উনি এও বলছেন, ইট ইজ অলসো শকিং that the concerned sub-inspector did not hesitate to say such illegal acts standing in the witness box. তার মানে শুধুমাত্র ঘটনার সময় তাদের মানে কাজকর্মটাকে ইল্লিগাল অ্যাক্ট করেছে বলছে তা নয়, তারা যখন কোর্টে সাক্ষীও দিতে এসছে সেইখানটা নিয়েও তিনি কোশ্চেন তুলেছেন। এই পার্টগুলো রয়েছে টোটালি ওই ট্যাম্পারিং এন্ড হাসাপ অফ দ্য এভিডেন্সের ওপর। আরো একটা রিমার্কেবল পার্ট আসছে এফএসএল, যেই পোস্টমর্টমে যেগুলো কালেক্ট হয়েছিল সেগুলো উইদিন 24 আওয়ার্স মানে ফরেনসিক রিপোর্ট, তাই তো? ফরেনসিক ল্যাবেতে পাঠানো হয়, সেই এফএসএল রিপোর্ট আছে ওখান থেকে। সেই এফএসএল এ যেই পোস্টমর্টম করে যেটা পাঠানো হয় সেটা উইদিন 24 আওয়ার্স পাঠিয়ে দিতে হয় ল্যাবে। ওয়্যারএস এই কেসেতে 4 দিন ওটা এখানেই রাখা ছিল। এখানে কোথায়, টালা থানাতে। এবং টালা থানা কেন আরো আমি হাইলাইট করছি, টালা থানার ওসি এই কেসেতে অ্যারেস্ট হয়েছে। তো তার কাস্টাডিতে 4 দিন ধরে সেই এফএসএল এর যে এভিডেন্স সেটা রয়েছে, মেডিকেল এভিডেন্সটা, দেয়ার ইজ আ হাই চান্স অফ ট্যাম্পারিং। এবং সেইটার জন্যই আমাদের বাদবাকি লড়াই, এবং আশা করি পরবর্তীকালে আপনারা জানতে পারবেন কি কি হয়েছে, এবং যেটা আপনারা হয়তো জানেন বা আশা করেন সেই জিনিসগুলো সামনে আসবে। আচ্ছা, একটা পার্ট তো ট্যাম্পারিং অফ এভিডেন্সেস, আর একটা পার্ট হচ্ছে গ্রস নেগলিজেন্স। সো আমি ফার্স্টে আসছি ট্যাম্পারিং অফ এভিডেন্সে। What were your observations? যেখান থেকে তোমরা আসছো এই কনক্লুশনে যে কোথাও না কোথাও ট্যাম্পারিং হয়েছে। এই কেসেতে ঘটনা, মানে যেটাকে আমরা এসওসি বলি বা পিও, প্লেস অফ অকারেন্স বা সিন অফ ক্রাইম, সেটা এতদিন ধরে পোর্ট্রে করা হয়েছে সেমিনার রুম। সেটা সবাই জানি, সবাই জানি সেমিনার রুম। এই সেমিনার রুম সম্বন্ধেই আবার ফরেনসিক রিপোর্ট হচ্ছে
যেই ডায়াসে ভিকটিমকে পাওয়া গেছে সেখানে ওরা কোট করে বলছে দ্যাট প্লেস ওয়াজ আনটাচ, দেয়ার ওয়াজ নো এনি সাইন অফ স্ট্রাগল। একজন প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি রয়েছে, তার উপর একটা নির্মম অত্যাচার হয়েছে, যেটা রেপ অ্যান্ড মার্ডার হিসেবে আমরা ধরছি, এবং উইদিন টাইম স্প্যান অফ যেটুকুতে সঞ্জয় রায়কে সিসিটিভিতে দেখা গেছে, ও সেমিনার রুমেতে নট মোর দেন 17 মিনিটস ছিল। তার মধ্যখানে এই যে আর পুরো ঘটনাটা যদি ধরিনি সেমিনার রুমে ঘটেছে, সেই ডায়াসটা যেটার ওপর ওনাকে রাখা ছিল সেইটা ফরেন্সিক রিপোর্ট বলছে দেয়ার ওয়াজ নো এনি সাইন অফ স্ট্রাগল। আর সেইখানে যাওয়ার জন্য যেই রাস্তাটা আছে সেই রাস্তাতে উইদাউট নোটিস কেউ যাবে, মানে উনি পৌঁছচ্ছে সঞ্জয় রায়, কেউ দেখতে পাবে না, এটা হতেই পারে না। কেন, লোকেশনটা ঠিক এমন জায়গায়। তো যেই সিন অফ ক্রাইম অ্যাজ পোর্ট্রেট বাই প্রিভিয়াসলি কলকাতা পুলিশ দেয়ার আফটার সিবিআই, এটা সম্পূর্ণ মিথ্যে। মোরওভার সেমিনার রুমের উল্টো দিকে যে রুমটা ভাঙা হয়েছে হঠাৎ করে উইদাউট এনি নোটিস ইন্টিমেশন, ঠিক এই সময়তে ইনভেস্টিগেশন যেইখানে চলছে জায়গাটা তো পুরোপুরি সিলড হওয়ার দরকার, যেই সিলিং দরকার ছিল এবং নিয়ম যেই দরকার ছিল নিয়মগুলো মানা, সেইটাকে উপেক্ষা করে সেখানে ভাঙা হয়েছে। এবং সেমিনার রুমটাকে একটা এসওসি স্থাপন করার জন্য যেই তথ্যগুলোকে মোছা হয়েছে সেটাই হচ্ছে ট্যাম্পারিং অফ এভিডেন্স, যেগুলোর মধ্যে শুধুমাত্র আরজি করের কিছু ডক্টরস, কিছু সুপিরিয়র অফিসিয়াল ছিল তা নয়, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের পার্টও ছিল। এবং রিসেন্টলি আপনারা খবর পেয়েছেন যে দিদেন সিপি হ্যাজ বিন সাসপেন্ডেড, তার সঙ্গে আরো দুজন সাসপেন্ড হয়েছে, এবং সবাই কিন্তু এই ইনভেস্টিগেশনের আওতার মধ্যে পড়তে চলেছে, ছিল এবং পড়তে চলেছে। সেটাই আগামী দিনে উঠে আসবে, তার কারণ তাদের নির্দেশ ছাড়া, একটা সুপিরিয়র অথরিটির নির্দেশ ছাড়া কোনো কিছু হতে পারে না। সেটারই ফলস্বরূপ এই ট্যাম্পারিং অফ দ্য এভিডেন্স। সবচেয়ে আশ্চর্য লাগে এই কেসেতে ভিকটিম একজন ডক্টর, কারেক্ট, অ্যাকিউজড কে একজন সিভিক ভলেন্টিয়ার। কি এমন দরকার ছিল এই এভিডেন্স গুলো ট্যাম্পার করার? তার মানে কি কাউকে এমন কেউ রয়েছে তাকে লুকোনো হচ্ছে? জাস্ট একখানা যিনি যারা ইনভলভ তাদেরকে যদি এই কেসেতে ইনভেস্টিগেশনের আওতায় আনা হতো এত কিছু ঝামেলাও হতো না। তাহলে এমন কি কেউ রয়েছে, প্রভাবশালী রয়েছে, যাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় আনা যায়নি বা আনতে দেওয়া হয়নি? সেখানেই হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো সাসপেক্ট লিস্ট তো রয়েছে, এবং শুধুমাত্র আমাদের কাছে নয়, আই বিলিভ সবার মনেই নামগুলো আছে। এবং এই মুহূর্তে কিছু সিকিউরিটি রিজন বা পরবর্তীকালে ইনভেস্টিগেশন যাতে ফ্রুটফুল হয় এবং কোনোভাবে সেই জায়গাটা থেকে কোনো কিছু ডাইভার্ট না হয়, সেই জন্য নামগুলো এই মুহূর্তে নিচ্ছি না। তো সবাই রয়েছে, এটুকু বলতে পারি, যেটুকু হয়েছে আরজি করের মধ্যেই হয়েছে, আরজি করের ডক্টরস এবং সুপিরিয়র্সদের মধ্যেই রয়েছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের যেই পার্টটা আরজি করের দায়িত্বে ছিল তারাই এর মধ্যে যুক্ত রয়েছে। এই যে ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করা, বা যেটা তুমিও বলছিলে যে ট্রাইং টু সেফগার্ড সামবডি, যেটা সাসপিশন, ডাজ ইট নট রেজ আ কোয়েশ্চেন অন দ্য সিস্টেম ইটসেলফ? অবভিয়াসলি ইটস আ কোয়েশ্চেন টু দ্য সিস্টেম ইটসেলফ অনলি। কেন, আমরা যদি প্রেজেন্ট সিনারিওতে যাই, যারা এই কেসেতে সাসপেন্ড হয়েছে দে ওয়ার দ্য টপ মোস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন। মোরওভার এই কেসেতে অলরেডি দুজন অ্যারেস্ট হয়েছিল যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন এখনো চলছে অফিসিয়ালি, দ্যাট ইজ সন্দীপ ঘোষ এন্ড অভিজিৎ মন্ডল। হ্যাঁ, টপ অথরিটি অফ আরজি কর, টপ অথরিটি অফ টালা পিএস। So they are the system. Maybe they have been also guided by someone else. We never know. হতেই পারে চেনের উপরে আরো উপরে চেন দিয়ে যদি উপরে হয়তো এগিয়ে যেতে পারে বা পৌঁছতে পারে, সেটা ইনভেস্টিগেশনে চলে আসবে। কেন, সবাই খুব ওবিডিয়েন্টলি নিজের নিজের দায়িত্বটা পালন করেছে। আন্ডার হুজ ইনস্ট্রাকশন? হু ইজ দ্যাট অ্যাকচুয়াল কি পারসন হু হ্যাজ ইনস্ট্রাক্টেড দিস আরজি কর এমসিএইচ এন্ড অলসো দ্য টালা পিএস? কোশ্চেনটা চলেই আসছে। দ্যাট ইজ ইন্ডিকেটিং টু দ্য সিস্টেম। আচ্ছা, এবার আমি তোমার পার্সোনাল অভিজ্ঞতার দিকে আসতে চাইছি। হাউ ডিড ইউ গেট ইনভলভড উইথ দিস কেস? কেস যখন স্টার্ট হয়, প্রথম দিকে এই কেসে যিনি কমপ্লেনেন্ট মানে ভিকটিমের বাবা এবং মা,
তাদের জন্য অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট ছিলেন, উনি সুপ্রিম কোর্ট থেকে আসতেন। সেই সময় ট্রায়ালটা চলছিল সঞ্জয় রায়ের এগেনস্টে। ট্রায়ালটা যখন একদম শেষের দিকে, একদম শুধুমাত্র একটা উইটনেস বাকি, এই কেসে যিনি আয়ো তার সাক্ষী নেওয়া বাকি আছে, সেই সময় তারা নিজেরা অ্যাডভোকেট চেঞ্জ করে এবং অনারেবল হাইকোর্টের অ্যাডভোকেটের কাছে তারা আর কি দ্বারস্থ হয়। তো সেইখান থেকেই রেফারেন্সে আমার এবং রাজদীপ হালদার বলে আরেকজন আছে, এই দুজনের নামটি উঠে আসে। তারপর থেকে আমরা এই কেসেতে রয়েছি এবং ট্রায়ালটা যখন কনক্লুড হলো আর কি, শেষ পার্টটাই আর্গুমেন্টের পার্ট থেকে আমরা আর কি থাকি। হেন্সফোর্থ যেই কেসটা সঞ্জয় রায়ের সাজা হওয়ার পরেতে যেই পার্টটা আর কি শুরু হচ্ছে, যেগুলো আমরা অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি, যেই পয়েন্টগুলোতে দেখা উচিত, সেখান থেকে আমরা আর কি এই কেসটাকে কভার করেছি। ওকে, দেখো তুমি যখন প্রথম এই কেসটা ইনভলভ হলে, প্রত্যেকটা অ্যাডভোকেটেরই তো একটা প্রিপারেশন ফেজ থাকে। হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন ওয়ার ইউ টেকিং এট দ্যাট টাইম? সাডেনলি এক সন্ধ্যেবেলাতে আমার আর রাজদীপের কাছে এই কেসটা নিয়ে আসা হয়। যেদিনকে এসছে তার একদিন পরে কেসের ডেট ছিল, একদিন কি দুদিন হবে, মানে হাতে কোনো সময়ই নেই। হাতে কোনো সময় নেই। হঠাৎ করে পুরো ফাইলস আমাদের দেয়া হলো, প্রায় 3,000-4,000 পাতার সব ডকুমেন্টস, যেগুলো কোয়াইট ইম্পসিবল ছিল অ্যাট এ গ্লান্স দেখার। তো সেখান থেকে পড়াশোনা শুরু করতে হয়। মানে এই কেসটা আমি অন্তত বলবো নতুন করে পড়তে বসিয়েছে। পেপার ওয়ার্ক বলুন বা সেই রিলেটেড বুকস, মেডিকেল জুরিসপ্রুডেন্স এবং বাকি যেই নেসেসারি যা আইনি বই রয়েছে সেগুলো দেখা, তো নতুন করে আমাদের পড়াশোনা শুরু করিয়েছে এবং রাতের পর রাত গেছে। অদ্ভুত একটা এই কেসেতে দেখেছি, মানে কষ্ট হয়েছে বা ক্লান্তি হয়েছে হয়নি। তার কারণ এখনো যদি বলেন আমাকে, বলো বললেই বেটার হয়। হ্যাঁ, তুমি exactly, বলছি তুমি এক্স্যাক্টলি। তো কেসেতে কেসটাকে ভেতর থেকে দেখতে হবে, কেসটাকে ফিল করতে হবে। তো তুমি ইমোশনালি যতক্ষণ না অ্যাটাচড হয়ে গেছো। ইমোশনালি অ্যাটাচ আমাদের হওয়া উচিত নয়, তবে মন থেকে কোথাও একটা জায়গায় বিচার দিতেই হবে। কারণ এই কেসেতে যদি বিচার না দিতে হয়, তাহলে মানুষের আইনের ওপর থেকে আস্থা উঠে যাবে। আমাদের কারোর সঙ্গে ঝামেলা হলে আমরা কি বলি, তোমায় We'll কোর্টে see you দেখে in নেবো, court, হ্যাঁ। উইল সি ইউ ইন কোর্ট। হ্যাঁ। তো এই প্রভাবটা উঠে যাবে। আমাদের কাছে যেটা বলি যে আমরা আদালতে গিয়ে বিচার পাবো, এই কেসেতে যদি বিচার ঠিকঠাক না হয়, তো সেই ফেথ, ট্রাস্ট মানুষের উঠে যাবে। কেন সেইটার বলছি এই জন্যই কথাটা? লড়াই। কারণ দেখো, রেপ অ্যান্ড মার্ডার কেস ইন্ডিয়াতে প্রথম হয়নি। আমি এক্সপেক্ট করবো যে আর যেন না হয়, বাট এটা উইশফুল থিঙ্কিং, আবারও হয়তো হতে পারে। তুমি এই পার্টিকুলার কেসের জন্য কেন বলছো যে যদি এইখানে জাস্টিস না পাওয়া যেত, সরি, বা না পাওয়া যায়, তাহলে সিস্টেমের থেকে বা ওই যে লাইনটা উইল সি ইউ ইন কোর্ট, এটার থেকে মানুষের ভরসা উঠে যাবে? আমাদের কাজকর্মে আমরা ওই ফার্স্ট হোম সেকেন্ড হোম বলি না, আমাদের যেমনি বাড়িটা হচ্ছে আমাদের ফার্স্ট হোম, সেকেন্ড হোমটা হচ্ছে আমাদের চেম্বার আর কোর্ট। তো বিং আ ডক্টর, তারও সেকেন্ড হোম হচ্ছে কিন্তু তার এই হসপিটাল। আর আমরা বিলিভ করি আমাদের বাড়িতে, মানে হোমেতে আমরা সবচেয়ে সেফ, একদম তাই তো। তো আমার কাছে, আমার কোর্টেতে বা আমার বাড়িতে আমি সবচেয়ে সেফ। তো একজন ডক্টরের কাছে তার বাড়ি এবং হসপিটাল, এই দুটো হচ্ছে সবচেয়ে সেফেস্ট জায়গা। এবার জাস্ট ইমাজিন করুন, এই সেফেস্ট জায়গাতে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাও আবার কোথায়, আরজি করে। আরজি করের মতো হসপিটাল, যেখানে 24 ঘন্টা হাজারে হাজারে লোক থাকে, একটা সময়ও দেখা যাবে না আরজি কর ফাঁকা রয়েছে। তো সেই রকম একটা জায়গায় একজন আপাতত আউটসাইডার বলা হচ্ছে, তো আউটসাইডার বা ইনসাইডার এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। এবং কার আওতার মধ্যে, যেখানে একটা বিল্ডিং এর মধ্যে এত সিসিটিভি, এত সিকিউরিটি রয়েছে, বাইরে একটা টালা মানে আরজি কর আউটপোস্ট হচ্ছে। শুধু আউটপোস্ট নয়, আরজি করের লোকেশনটা উইদিন 1 কিলোমিটার রয়েছে টালা থানা, উইদিন 3-4 কিলোমিটার রয়েছে উল্টোডাঙ্গা থানা। তো এত কিছু সিকিউরিটি, এত কিছু লোকজন, তার মধ্যখান দিয়ে এইরকম একটা নিন্দনীয় ঘটনা হয়ে চলে যাচ্ছে, তাহলে তো মানুষ কোথাও সেফ নয়, তাহলে তো মানুষ বাইরে বেরোতে ভয় পেয়ে যাবে। এই কেসে যদি মানুষ বিচার না পায়, তাহলে যারা এই কেসেতে জড়িত তাদেরকে দেখে বাকি ক্রিমিনালস উদ্বুদ্ধ হবে, আমরা যা ইচ্ছা করবো,
তারপরে সিস্টেমকে কিনে নেবো? সেই জন্যই বিচারটা খুব দরকার। সিস্টেমকে কিনে নেব, দ্যাটস আ ইন্টারেস্টিং লাইন। দেখো, তুমি যখন কেসটা প্রথম শুরু করছো ডিল করা, তখন হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট? বিকজ যেটা তোমার কথা শুনে মনে হচ্ছে ইউ আর ফাইটিং আগেনস্ট আ সেকশন অফ দ্য সিস্টেম। হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট ফেজ? সত্যি কথা বলতে ডিফিকাল্টি খুব বেশি হয়নি। কেন, আমার বাড়ির কাছেই আরজি কর, তো ঘটনা সূত্রে আরজি করে যেতেই হয়েছে। তো একটা টোপোগ্রাফি আরজি করের আমার জানা, এবং এই অভয়ার এই পার্টটা নিয়ে আমি এই কেসেতে ইনভলভ ফার্স্ট হইনি। আমি যেইখান থেকে ইনভলভ হই, 8 তারিখ রাতে ঘটনাটা ঘটেছে। মনে করি দিই 14 তারিখ রাতে একটা রাত দখল হয়েছিল আরজি করেতে। ঐতিহাসিক রাত দখল। ঐতিহাসিক রাত দখল, মানুষ বেরিয়েছিল সেদিনকে, ইরেসপেক্টিভ অফ এভরিথিং। তো সেই রাতে গ্রুপ অফ পার্সন আরজিকর ভাঙচুর করেছিল। ভ্যান্ডালিজম হয়েছিল। এই গ্রুপ অফ পার্সন যারা ভেঙেছিল, নান অফ দেম ওয়াজ অ্যারেস্টেড। অ্যারেস্ট হয়নি তারা। তারা আসে, ভাঙচুর করে বেরিয়ে যায়। কিন্তু 42 জন যারা সেই রাতেতে সাইলেন্ট প্রোটেস্টে গেছিল, সেই নিরাপদারী, মানে সরি ওয়ার্ডটা আমি বলছি, সেই ইনোসেন্ট লোকগুলো, নিরাপদ লোকগুলো, মানে নিরপরাধ লোকগুলো, আই ভেরি সরি, আমার মানে বাংলা ওয়ার্ডিং এ যা যা বলে ফেলছি, মানে ও ঠিক আছে। নিরপরাধ লোকগুলো, শুধু মানে ছেলে নয়, ছেলে এবং মেয়ে অ্যারেস্ট হয়েছিল। তাদের মধ্যে কিছু জনের জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমি প্রথম দাঁড়াই এই কেসেতে একজন, সে ভয়েস আর্টিস্ট, মানে ডাবিং আর্টিস্ট। তার বাড়ি হচ্ছে বটতলা থানা এরিয়ায়। সে রাত্রিবেলাতে তার কাজকর্ম করে তার 2 বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল খাবার কিনতে। কোথা থেকে খাবার কিনেছিল? শ্যামবাজার 5 মাথার আগে একটি ভদ্রলোক বসেন রাত্রিবেলায় ডিম নিয়ে, ডিম সেদ্ধ। তো তার থেকে ডিম সেদ্ধ নিয়ে যখন ফিরছে, তখন দেখে যে এরকম চারিদিকে ভিড় এবং লাঠি চার্জ হচ্ছে। তো একজন পুলিশ, জনৈক এক পুলিশ, পরবর্তীকালে সেও এই কেসে আয়তায় আসবে, সে তাদেরকে বলে যে ভাই তুমি গাড়িতে বসো, নাহলে চারিদিকে যা ঝামেলা হচ্ছে মারধর খেয়ে যাবে। কারণ তার বাড়িটা যেহেতু বটতলা থানার সামনে, অফিসাররা কয়েকজন চেনে, সে গাড়িতে বসেছিল। কিছুক্ষণ বাদে তারা 3 জন জানতে পারলো তারা 3 জন এই কেসে অ্যারেস্ট হচ্ছে। কিসে অ্যারেস্ট হচ্ছে? ওরা নাকি আরজি করে ভাঙচুর করেছে। আমি তারপর কোর্টেতে সিসিটিভি ফুটেজ দেখাই। তার বাড়িতে যেহেতু ডাবিং আর্টিস্ট, তার স্টুডিওতে সিসিটিভি আছে, যেই সময় ভাঙচুর হচ্ছে সেই সময় তাদের স্টুডিওতে সে বসে রয়েছে। ভাঙচুর হয়ে যাওয়ার পরে সে বাড়ি থেকে বেরিয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। এরকম 42 জনকে অ্যারেস্ট করা হয়। তখন আমি ফার্স্ট এই আরজিকর যদি টোটাল একটা কেস আমি ধরি, তাতে আমি ইনভলভ হই এবং সেই সিসিটিভি ফুটেজ এগুলো সব প্রডিউস করি। শুধু এই 3 জন নয়, আরো কয়েকজন আছে, যারা হাওড়ায় একজন থাকে, সে প্রোটেস্টে আসছিল, পৌঁছতে পারিনি এই অবধি। তার কারণ সে যখন বিবেকানন্দ রোড ক্রস করে গেছে আর কি, তখন থেকে তাকে ভিড়, তো সেখানে দাঁড়িয়ে যেতে, সেখান থেকে তাকে অ্যারেস্ট করে আনা হয়। এইরকম প্রচুর জন, মানে অ্যারাউন্ড 42 জনকে অ্যারেস্ট করে সেই সময়কার পুলিশ। বর্তমানে ওই কেসের একটা ঘটনা বলে রাখি, আমি কোর্টের কাছে একখানা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে এই অফিসারগুলোর থেকে সেই সিসিটিভি ফুটেজগুলো দেওয়া হোক, যেইখান থেকে তারা ওই হাজারে হাজারে মানুষের মধ্যে একটি ব্যক্তিকে আইডেন্টিফাই করছে যে ভেঙেছে, এবং সেই ফুটেজটা আমাদের দেওয়া হোক। কেন, অ্যাজ পার সিআরপিসি প্রেজেন্টলি বিএনএসএস, যে ডিফেন্স লয়ার, তার কাছে সেই ডকুমেন্টস বা তথ্য দিতে হবে যার উপর তার মক্কেলকে কেসেতে অ্যাকিউজ করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশন করার পর পুলিশ কোর্টেতে জানাচ্ছে দাঁড়িয়ে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নেই, খুঁজে পাচ্ছি না। অলরেডি এই কেসেতে তারা মোর দ্যান 1 মান্থ জেল খেটে নিয়েছে। এখন সেই পুলিশ বলছে তাদের কাছে নাকি সেই ফুটেজই নেই। তো এইখান থেকে আমার আরজি করে ইনভলভেন্সি স্টার্ট হলো। পরবর্তীকালে এই কেসেতে যখন আমি আসি, তো সেই রাত্রিবেলাকার ঘটনা, তারপরে ওইখানে সেমিনার রুমের পাশে জায়গাটা ভেঙে দেওয়া, তারপর 14 তারিখ রাত্রিবেলাতে এই ভাঙচুর, এবং যারা ভাঙচুর করছে তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। একটা গ্রুপ এসছে, ভাঙচুর করেছে, বেরিয়ে গেছে। তারা কি আইডেন্টিফাইড কারা ভাঙচুর করেছিল? সিসিটিভি তো রয়েছে।
সেই সিসিটিভি তো রয়েছে, সেই সিসিটিভি অনুযায়ী কাউকে ধরা হয়নি। সেই সিসিটিভি ফুটেজ মাননীয় কোর্টের কাছে প্রেজেন্ট করা হয়েছিল? না, এই যে তারা বলছে সিসিটিভি নেই, কোনো ফুটেজ নেই। যে লোকগুলো আরজি করের বাইরে ছিল, যখন ভেতর ভাঙচুর হয়ে গেছে, পরবর্তীকালে তাদের মধ্যে থেকে ফ্রান্স সামনের সারিতে যারা রয়েছে তাদেরকে ধরে এই কেসেতে অ্যাকিউজ করা হয়েছিল, মানে যেটা ভ্যান্ডালিজম কেসটাতে। তো এই যে ভাঙচুরটা, সেটাও পরিকল্পিতভাবে। তো এই পরিকল্পনা এতটা কেন? মানুষের মোড় ঘুরিয়ে দেওয়া, যেই যেই জায়গাগুলো ইনভেস্টিগেশনের দরকার, যেইগুলোতে আসল জিনিস উঠে আসবে, সেগুলোকে মুছে দেওয়া। আরজি করের এই কেসটাতে 3টে পার্ট। একটা হচ্ছে ঘটনা ঘটানোর আগের পরিকল্পনা, কনস্পিরেসি, দেন ইজ দ্য কমিশন অফ দ্য ক্রাইম, দেয়ারআফটার ইজ দ্য টেম্পারিং অফ দ্য এভিডেন্স। এই পুরোটা নিয়ে হচ্ছে আমাদের এই অভয়ার কেস বা আরজি কর কেস। আচ্ছা, তুমি ইনভলভড হলে আরজিকর কেসে, দেন ওই যারা ভ্যান্ডালিজমের যাদেরকে রংফুলি অ্যাকিউজ করা হয়েছিল তোমার কথা মতন, তারপরে ইউ গট ইন টাচ উইথ দ্য দেবনাথ ফ্যামিলি। সো তোমার মনে আছে হাউ ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারাকশন? ওনারা যখন এসছিলেন, ওনারা শুধু একটা কথাই বলেছিলেন যে কি হচ্ছে বুঝতে পারছি না, মেয়েটার কি বিচার পাবো। এর বেশি ওনারা কিছু বলতে পারেননি। ডকুমেন্টস গুলো হাতে তুলে দিয়েছিলেন, কিছু হার্ড কপি দিয়েছিলেন, কিছু মেলেতে পাঠানো হয়েছিল। এর বেশি ওনাদের সাথে ওনারা কিছু বলতে পারেননি। তারপরে যখন নেক্সট ডেট আর কি আসে, ওনাদেরকে নিয়ে আমি বলি যে কোর্টে যেতে হবে, ওনারা অবাক হয়ে যায়, বলে আমাদের কোর্টে যাবো আমরা? বললাম হ্যাঁ, আপনাদের কেস আপনারা কোর্টে যাবেন না? তখন ওনারা বলেন যে আমাদের আগে কোর্টে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে বলা হয়েছিল যে আপনি কোর্টে যাবেন না। এতটাই তারা ইন দ্য ডার্ক ছিল, জানি না কেন। তাদেরকে আমি কোর্টে নিয়ে যাই এবং তার পরবর্তীকালে যা শুনানি হয়, তারা কোর্টরুমে প্রেজেন্ট ছিলেন এবং তাদের সামনেই শুনানি হয়। ওনাদেরকে ইনস্ট্রাকশন ছিল যে আপনাদের কোর্টে যাওয়া যাবে না। তৎকালীন যিনি লার্নেড অ্যাডভোকেট ছিলেন, এনাদের কথা অনুযায়ী, মানে দেবনাথ বাবুদের কথা অনুযায়ী, তাদেরকে যেতে দেওয়া হয়নি। শুধুমাত্র একদিনকে দেবনাথ বাবু গেছিলেন, তার সাক্ষ্য যেটা সেটা দিয়েছিলেন এবং তাকে ব্রিফ করে দেওয়া হয়েছিল যে এইটুকুনি আপনি বলবেন, এর বেশি যদি বলা হয় তাহলে আপনার মেয়ের কিন্তু ঠিকমতো বিচার হবে না। সেইভাবেই বলেছেন। উনি লেম্যান, উনি বিজনেস করেন, ওনার টেলারিং এর বিজনেস রয়েছে। উনি আইনের কেস, কোর্ট, থানা এইসব কোনোদিনও দেখেননি আগে। উনি যেটুকু বলা হয়েছে সেটুকুনি উনি করেছেন। আজকে তিনি বিভিন্ন ঘাত প্রতিঘাতে উনি অনেকটা, মানে কি বলবো, অ্যাকাস্টমড হয়ে গেছেন। এখন বুঝতে পারেন কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে। সেই সময় উনি লেম্যান ছিলেন। এখন তো উনি এমএল এর হাজবেন্ডও। হ্যাঁ, বর্তমানে আমাদের ইলেকশনে উনি ইলেক্টেড হয়েছেন। আচ্ছা, আগেন মানে আমি সেটা তোমাকে জিজ্ঞেস করছিলাম না যে তখন ইউ আর প্রবাবলি ফাইটিং আগেইনস্ট দ্য সিস্টেম। এখন আমি যদি ধরে নিই দ্যাট দ্য সিস্টেম ইজ ইন ফেভার অফ ইউর ক্লায়েন্ট, তাহলে কি এটা বলতে পারি যে কেসটা ডিল করার বা ইনভেস্টিগেট করার অ্যাপ্রোচটা বদলেছে? রাজনৈতিক কথা বলবো না। না আমি রাজনীতির দিক দিয়ে বলছি না, আমি বলছি দেখো অ্যাডমিনিস্ট্রেশনও তো চেঞ্জ হয়েছে। সো এখন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়নি, মানে পুলিশ যারা ছিল তারাই আছে। যদি আমরা মানে পুলিশিং এর পার্টটাই দেখি, হ্যাঁ পলিটিক্যাল পার্টগুলো চেঞ্জ হয়েছে। তবে যেই জিনিসগুলো আজকে হচ্ছে, যেই কড়া পদক্ষেপ বা দ্রুত গতিতে জিনিসটা এগোচ্ছে, সেটা একটু আগে হলে ভালো হতো। দেরি হয়েছে ঠিকই, আমার মানে আমি দৃঢ় বিশ্বাস রয়েছে যে সবকিছুই সামনে আসবে। এই যে দেরিটা হয়েছে, হ্যাজ ইট ডাইলিউটেড দ্য কেস? কিছুটা এফেক্ট পড়েছেই নিশ্চয়ই, তবে আই স্ট্রংলি বিলিভ যে সময় লেগেছে বা আগামী দিনে কিছুটা হয়তো লাগবে। কেন হট করে ওয়ান সাডেন মর্নিং সবকিছু চলে আসবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই কেসটা তো ডাইরেক্ট এভিডেন্স আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর দাঁড়িয়ে, তো ইট টেক্স টাইম। সেই সময়টুকু আমাদের দিতে হবে, সেই অপেক্ষাটুকু আমাদের করতে হবে। যে পাবলিক ওপিনিয়ন যেটা থাকে সেটা তো ফ্রম ডে ওয়ান তোমাদের ফেভারে, এটা কি কোনোভাবে এই কেসের ওপর কোনো চাপ সৃষ্টি করে?
হ্যাঁ, সেইখানেতে তো প্রশাসন একটা চাপে থাকেই। এই কেসেতে সত্যি মিডিয়া পার্সোনালদেরকে, প্রত্যেকটা মিডিয়াকে ধন্যবাদ জানাবো। তারা ডে ওয়ান থেকে পাশে আছে এবং প্রত্যেকটা শুনানিতে তারা থেকেছে, এবং শুধু থাকা নয়, তারা সাহস জুগিয়েছে। তারা পাশে থেকে, কাঁধে কাঁধ না মেলালেও পাশে কিন্তু থেকে এগিয়ে যাওয়াতে সাহায্য করেছে। থ্যাঙ্কস টু দ্য ম্যান। সত্যি সেদিন 14 তারিখ রাত্রিবেলা আমিও পার্সোনালি বেরিয়েছিলাম। সেদিনকে মানুষ বেরিয়েছিল, হুম হুম কোনো কোনো রাজনৈতিক রং নেই। রাজনৈতিক রং নয়, কোনো ধর্ম নয়, কোনো, যদিও মেয়েদের বলেছিল, মেয়েদের রাত দখল কথাটা ছিল, কোনো আলাদা করে মেয়ে নয়, ছিল না, সবাই বেরিয়েছিল, মানুষজন বেরিয়েছিল। মানে এমন কিছু লোককে দেখেছি যারা হয়তো মানে কখনো পাড়ায় তাদের দেখিনি, বাড়িতেই থাকে, তারাও বেরিয়েছিল। এবং এই কেসটার দিকে শুধুমাত্র কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, হোল ওয়ার্ল্ড তাকিয়ে আছে। তো কেসটা যখন এসছে, প্রাথমিকভাবে বাড়িতে হয়তো বলেছে যে দেখে শুনে এগোস, সাবধানে এগোস, কিন্তু তারাও সাহস জুগিয়েছে। তারাও রাতের পর রাত চেম্বারেই বসে রয়েছি, চেম্বারে কাজ করছি, ঘরে ঢুকছি না, তারাও সহযোগিতা করেছে। কারণ তারাও এইটুকু বিশ্বাস রাখে যে এই কেসেতে যদি ঠিকমতো ভাবে আমরা সফল হই, যাতে পরবর্তীকালে মানে নেক্সট জেনারেশন বা নেক্সট কোনো এই ধরনের ইনসিডেন্ট না হয়। তারাও সেই জায়গাটা থেকে মেন্টালি সাপোর্ট সবসময় দিয়ে গেছে, এখনো দিচ্ছে। ফার্স্ট ডিসাইসিভ হেডরুম তুমি কখন তৈরি করতে পারলে? ফার্স্ট ডিসাইসিভ ব্রেক থ্রু? যখন ডকুমেন্টস গুলো হাতে আসে, বিশেষ করে চার্জশিট যখন হাতে আসে, তখনই বুঝতে পারি যে এই কেসেতে কিছু ইনডিফারেন্ট ওয়ে রয়েছে। তার কারণ আমাদের ফার্স্ট যেই জায়গাটা আমরা হিট করতে থাকি এই কেসেতে, যেটা হচ্ছে লাস্ট সিন থিওরি। এই লাস্ট সিন থিওরিটা কি? যখন কোনো ইনসিডেন্ট হয় এবং কারুর কমপ্লেনটা স্পেসিফিক্যালি কারুর বিরুদ্ধে হয় না, তখন লাস্ট সিন থিওরির ওপর পুলিশ রিলাই করে। লাস্ট সিন থিওরিটা কি? মানে এই কেসেতে ভিকটিম শেষবার যখন দেখা গিয়েছিল বা জীবিত যখন ছিল, কাদের সাথে ছিল, কোশ্চেনটা চলে আসে। এইখানেতে 4জন ডক্টর ছিল, তাদের সাথে উনি ডিনার করেছিলেন। অলৌকিকভাবে এই কেসেতে এই 4জন ডক্টরকে অ্যাজ আ উইটনেস সাইট করা হয়েছে। কিসের ভিত্তিতে? সামান্য একটি পলিগ্রাফি টেস্টের ওপর বেস করে। তো আমাদের মানে ভারতীয় আইনের হচ্ছে কি, যখনই কারোর বিরুদ্ধে সন্দেহটা আসে, তাকে তুমি কাস্টাডিতে নাও, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে। এমনি যদি কাউকে জিজ্ঞাসা করি আর কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসা করি, দুটোর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। শুধুমাত্র পলিগ্রাফি টেস্টে ওনারা সত্যি কথা বলছে, এইটার ওপর বেস করে তাদেরকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। মাথায় রাখতে হবে, দে আর দ্য ডক্টরস। পলিগ্রাফি টেস্ট against a doctor, they know how to play the cheat code। এইখানটাই এসে যায় কোশ্চেনটা। এবং এই লাস্ট সিন থিওরির উপর বেস করেই ছিল আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন, টু টেক দ্য কাস্টাডি অফ দোজ ডক্টরস হু ওয়ার লাস্ট সিন উইথ দ্য ভিকটিম। সেই পার্টটা এইখান থেকেই আমাদের মাথায় আসে যে জিনিসটাকে অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করে কোর্টেতে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীকালে এই কেসেতে অ্যালার্মিং যেই জিনিসটা আসে, আপনি যদি এই কেসের জাজমেন্টটা দেখেন, যেটা আমি বলছিলাম, তুমি বড্ড হ্যাঁ তুমি, আপনি মিক্স হয়ে যাচ্ছে। এই কেসের জাজমেন্টটা তুমি যদি দেখো, ওখানে জজ সাহেব একটা মন্তব্য করেছেন। সেখানে উনি বলছেন এই কেসের সিবিআই এর যে অফিসার, তিনি কোনো ইনভেস্টিগেশন করেননি। সিবিআই অফিসার ইনভেস্টিগেট করেনি? কোনো রকম ইনভেস্টিগেশন করেনি। এই কেসে তো প্রথমে কলকাতা পুলিশ ছিল, তারপর ওটা সিবিআই কে হ্যান্ড ওভার করা হয়। এই সিবিআই কে হ্যান্ড ওভার করার পর সিবিআই কোনো রকম কোনো ইনভেস্টিগেশন করেনি। জজ সাহেব তার জাজমেন্টে স্পেসিফিক্যালি বলছে। এটা কত বড় মানে ভুল বলুন বা আশ্চর্য বলুন, এই ধরনের একটা কেসে সিবিআই এর মতো সংস্থা, আমরা কি বলি, যখনই কিছু না হয় আমি সিবিআই তদন্ত করাবো বলে ফেলি। তো সিবিআই কে আমরা একটা গড লেভেল ভেবে নিই।
সেই সিবিআই এগেন্স্ট বিরুদ্ধে জজ সাহেব বলছে তারা কোনো রকম ইনভেস্টিগেশন করেনি, এবং এই কেসে যারা যারা মেন উইটনেস তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। তাহলে মানুষ কাকে ভরসা করবে? একদিকে তুমি বলছো যে ক্যালকাটা পুলিশ অলসো ডিড নট ডু দেয়ার ডিউ ডিলিজেন্স, অন্যদিকে এটাও বলছো যে সেম ইজ দ্য কেস উইথ সিবিআই। ওই দ্যাট ইজ ভরসা দ্য, করবো কাকে? সেটাই কোর্টের ওপর আমাদের আস্থা, সেটাই কোর্টের কাছে আমাদের অ্যাপ্লিকেশন গুলোই গণ্য হয়েছে এবং পরবর্তীকালে সেই দিকটা এগোচ্ছে। দেখো আর একটা সাইডও আছে ব্যাপারটার, একটা তো মানে আমি যেটা বললাম কার উপর ভরসা করব, অন্যদিকে তোমাদেরও যে ইনভেস্টিগেশন বা তোমাদেরও যে মানে আর্গুমেন্টস গুলো তৈরি হয় ওগুলো তো অনেকটাই পুলিশের ইনভেস্টিগেশনের ভিত্তিতে। তো সেইখানে যখন তুমি দুদিক থেকেই কোনো সহযোগিতা পাচ্ছ না, না সিবিআই এর কাছে না পুলিশের কাছে, তুমি তোমার আর্গুমেন্ট গুলোকে প্রেজেন্ট করছো কিভাবে? মানে তুমি তুমি ডেটা কালেক্ট করছো কিভাবে? আমাদের যেইখানেতে যেই রিপোর্টস গুলো আমরা হাতে পেয়েছি সেই রিপোর্টস গুলোর উপর বেস করতে হচ্ছে আমাদের, এবং যেই স্টেটমেন্ট গুলো পুলিশ কালেক্ট করেছে সেই স্টেটমেন্টের কন্ট্রাডিকশন, সেগুলোই হচ্ছে আমাদের মেন অস্ত্র। 4 জন ডক্টর, 4 জনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এই 4 জনের স্টেটমেন্ট যখন দেখছি সেখানেই দেখা যাচ্ছে ডিফারেন্সটা আছে। মৌবাজি ফটোগ্রাফস হলো হচ্ছে ক্রাইম সিনের। ছোট্ট একটা পার্ট বলি। জনৈক এক ডাক্তার বলছে সেদিন রাত্রিবেলাতে যখন সে সেমিনার রুমে যায়, সেমিনার রুমের দরজাটা খুলে দেখতে পায় যে ডায়াসে ভিকটিম শুয়ে আছে। ক্রাইম সিনের যে ফটোগ্রাফস গুলো আছে সেইখানেতে দেখা যাচ্ছে সেমিনার রুমের যেই দরজা তার পরেতে এরকম উঁচু বেঞ্চ আর ডেস্ক রয়েছে, আর একদম সামনে নিচে রয়েছে ডায়াস যেখানেতে ভিকটিমকে পাওয়া গেছে। তো এই রুমের দরজা থেকে ডায়াস অবধি দেখা যায় না। ডায়াসে কিছু আছে কি নেই সেটা দেখতে গেলে রুমের ভেতরে ঢুকতে হবে, গিয়ে ডায়াসের একদম সামনে যেতে হবে, সেইখানে গিয়ে দেখতে পাবে যে একজন কেউ বসে আছে বা শুয়ে আছে। তো এই যে স্টেটমেন্ট আছে দরজা খুলে দেখতে পেলো ভিকটিম শুয়ে আছে, দিস রাইজিং দ্য কোশ্চেন। সে তো টিউটার্ড হয়ে নিজের মতো করে প্ল্যান মাফিক স্টেটমেন্টটা দিয়েছে, কিন্তু তার স্টেটমেন্টের সঙ্গে যদি আমি ফটোগ্রাফস মেলাই মিল নেই। এইরকমই ছোট ছোট জিনিসগুলো থেকে আমাদের সব ডেটা কালেকশন। মানে ইটস কনস্ট্যান্টলি রিডিং বিটুইন দ্য লাইনস। এক্স্যাক্টলি, রিডিং বিটুইন দ্য লাইনস। এবং পরবর্তীকালে কিছু লোকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে যেগুলো এই মুহূর্তে বলা যাবে না, তো তাদেরও সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে, সেগুলো উঠে আসবে আগামী দিনে, যেগুলোর উপর বেস করে আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা পড়বে, এবং রিইনভেস্টিগেশনের পার্ট তো রয়েছে। এবার শেষের দিকে চলে এসেছি, হোয়াট নেক্সট? এবার কি হবে? ফিঙ্গার ক্রসড, হ্যাভ আ ফেথ আপন দ্য জুডিশিয়ারি সিস্টেম, গিভ সাম টাইম, সবাই আসবে, একজনও বাদ যাবে না। অলরেডি কিছুজন সাসপেন্ড হয়েছে, কিছুজন নিয়মিত কোর্টে দৌড়চ্ছে রক্ষা কবচের জন্য। আই ডু বিলিভ যে মেবি এই কেস হয়তো ডিনোভো ট্রায়ালের দিকেও যেতে পারে। আই ডু বিলিভ। ডিনোভো ট্রায়াল মানে? সঞ্জয় রায়ের ট্রায়াল হয়ে গেছে, তাকে সাজাপ্রাপ্ত, সেই ট্রায়ালটাও প্রথম থেকে শুরু হবে। তার কারণ ঘটনাতে শুধু সঞ্জয় রায় একা নয়, সঙ্গে আরো রয়েছে, তাদেরকে নিয়ে একসঙ্গে ট্রায়াল হবে। আই ডু বিলিভ, আই মে বি রং, বাট আমার মনে হয় হওয়া উচিত। আমাদের দর্শকদের জন্য, যারা ল অ্যাবাইডিং পিপল অফ দিস কান্ট্রি, অনেক এরকম ঘটনা ঘটেছে কিছুদিনে, এটা সিস্টেমের ওপর একটা বড় কোয়েশ্চেন মার্ক তাদের মনে স্থাপনা করেছে। তুমি বলছো হ্যাভ ফেথ ইন দ্য জুডিশিয়ারি, তুমি আমাদের দর্শকদের জন্য কি বলতে চাইবে যে ওয়াই অ্যান্ড হাউ শুড উই কিপ আওয়ার ফেথ ইন দ্য জুডিশিয়ারি ইন সাচ টেস্টিং টাইমস? এর আগেও অনেক ঘটনা ঘটেছে, অনেক কেসেস হয়েছে, কিছু কেস উইদিন শর্ট স্প্যান অফ টাইম বিচার পেয়েছে, আবার কিছুটাতে সময় লেগেছে। আমি অ্যাজ আ লয়ার আমি কোর্টেতে যাই এবং আমাদের জুডিশিয়াল সিস্টেম যা আছে তার উপর আমি আস্থা রেখে চলেছি এবং আগামী দিনেও রাখবো। তার কারণ সবকিছুই না ইজ আ হোপ। কালকে একটা বিকেলবেলায় শিডিউল রাখছি উইথ আ হোপ দ্যাট টুমরো মর্নিং আই উইল ওয়াক অ্যালাইভ। তাই আমি বলছি জুডিশিয়ারির ওপর হোপটা রাখতে, এবং অনেকের যে ধারণা যে এই কেস শেষ হয়ে গেছে,
এই কেস শেষ হয়নি, গতি হয়তো কিছুটা স্লো হয়েছিল, বাকিটা আবার চলে আসবে। তারিখ পে তারিখ পে তারিখ। না, এই যে অনেকে বলে তারিখ পে তারিখ, আসলে একটা কিছু সিস্টেমের বা প্রসেসের এন্ডিং অবধি পৌঁছতে গেলে একটা বাই প্রসেস যেতে হবে। মানে আমাকে মাধ্যমিক পাস করতে গেলে ক্লাস 1 2 3 4 করে হুম ক্লাস 10-এ তো উঠতে হবে। হুম হুম তো এই তারিখ পে তারিখ কনসেপ্টটা যেটা আছে, যেটা ফিল্ম থেকে একটা মুভি থেকে নেওয়া, তারিখ পে তারিখে শুধু তারিখ পে তারিখ হয় না, তারিখ পে তারিখে প্রত্যেকটা প্রসেস হয়। যেমন একটা কেসেতে এফআইআর হলো, এফআইআর পর অ্যারেস্ট বা বেল, তারপর চার্জশিট, তারপরে টেকিং অফ কপি, তারপরেতে চার্জ, তারপরেতে এভিডেন্স, তারপরে 313, তারপর আর্গুমেন্ট, তারপর জাজমেন্ট। এই যে টোটাল একটা প্রসেস, এটা একদিনে হয় না। সিনেমাতে আমরা দেখি ওই একদিনেতেই গিয়ে সবকিছু চিচিয়ে সেদিনই জাজমেন্ট দিলে চলে গেল, সেই একটা আমাদের কাছে ভুল কনসেপ্ট আছে। হুম। কমপ্লেনেন্টেরও কথা লার্নেট করতে শুনতে হবে, ডিফেন্সের কথাও শুনতে হবে। তো দুজনের কথা শুনে তারপর একটা কনক্লুশন আসে। ইট টেক্স টাইম থ্রু আ প্রসেস। ইটস নট তারিখ পে তারিখ, অ্যাকচুয়ালি ইটস এ তারিখ পে তারিখ থ্রু দ্য প্রসেস। আচ্ছা, আমি একটা ক্রিকেটের অ্যানেকডোট দিয়ে শেষ করতে চাইবো। এই কেসটা যদি একটা টেস্ট ম্যাচ হয়ে থাকে, তাহলে আজকে কত নম্বর ডে এবং কত নম্বর সেশন? আজকে জাস্ট লাঞ্চ হয়েছে, ডে 1 লাঞ্চ। এতটা বাকি? নো ওয়ান উইল বি স্পেয়ার। যেমনটা তুমি বললে, একটা আরো অনেকটা লড়াই বাকি আছে এবং আমরা সবাই চাইবো যে জাস্টিস ইজ ডেলিভার্ড। More strength to you. থ্যাংক ইউ। ভালো থেকো।